সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানের আজকের পর্বে। এখন সিয়াম সাধনার মাস, রমজান মাস চলছে। আমরা সবাই সিয়াম সাধনায় ব্যস্ত। সবাই কিন্তু এই রোজাটা রাখতে চায়, ফরজ রোজা। অনেক অনেক কিছু আছে, এই স্বাস্থ্যকর জিনিস আছে এই রমজানে সিয়াম সাধনার মাঝে। একজন কিডনি রোগে আক্রান্ত, উনিও রোজা রাখতে চান, কেউ ছাড়তে চান না। এখন আমরা জানতে চাবো আমাদের আজকের অতিথির কাছে, অতিথির সঙ্গে পরে পরিচয় করিয়ে দিচ্ছি, যে কিডনি রোগীরা রোজা রাখতে পারে কিনা, কিডনি রোগ কেন হয়, ইত্যাদি ইত্যাদি। আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর শামীম আহমদ। প্রফেসর শামীম আহমদ জাতীয় কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং বর্তমানেও কিডনি রোগী নিয়ে সারা দিন ব্যস্ত থাকেন। প্রফেসর শামীম আহমদ, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ প্রফেসর ইকবাল সাহেব। কেমন চলছে সিয়াম সাধনা? ইনশাল্লাহ। একটা তো একটা রমজান মাসটা হলো একটা নিয়ামতের মাস। আমরা সবসময় এটা, আমি ছোটবেলা থেকে রোজা থাকি এবং আমি রোজার সময় অন্যান্য মাসের চেয়ে অনেক ভালো থাকি, সুস্থ থাকি, অনেকেই ভালো থাকি। এটা একটা ডিসিপ্লিন লাইফ, নিয়ম মানুষ। আমাদের যে খাদ্যর অভ্যাস বা নিয়ন্ত্রণ, সেটাতে আমাদের শরীর মন দুইটাই, এবং সেই সাথে যে আমরা তারাবি পড়ি, এতে সবকিছু মিলে একটা, এটা যে একটা সবগুলি মিলে একটা রোজার মাসে একটা আলাদা একটা, এবং এটা প্রত্যেকটা মানুষই আমার মনে হয় যারা রাখেন তারা কিন্তু এই জিনিসটা অনুভব করে, ফিল করে এবং তারা এনজয় করে। কারণ এটা একটা মানে আত্মসংযমের মাস যেহেতু, সেই জন্য এই সংযমী আচরণটায় সবকিছু আমরা কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ ভাবে। একটা মাস যদি আপনি সম্পূর্ণ রোজা থাকেন, তাহলে কিন্তু আপনি 11 মাসের একটা যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা বলেন, খাওয়া দাওয়ার রুলসের যে শিক্ষা, তারপরে আমরা যে যারাই রোজা থাকে তারা তো একটা ডিসিপ্লিন লাইফ লিড করে। ইভেন যারা ধরেন যারা সিগারেট খাচ্ছেন, যারা অন্যান্য ভাষায় মদ্যপান করছেন, তারা খাওয়া দাওয়া বেশি করতেন, তারা তো একটা ডিসিপ্লিন লাইটের ভিতরে লিড করে যায়। এবং সেই সাথে রাত্রেবেলা তারা যে ইবাদত করছে আল্লাহর সাথে, চেষ্টা করি আমরা জানি না আমরা কত এক্সারসাইজও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ফিজিক্যাল তো হয়েছে, তারপর একটা আলাদা একটা ঐশ্বরিক শক্তি আল্লাহ দান করেন। রমজানের সময় কিন্তু কেউ অসুস্থ হয় না, মানসিক স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হয়। এই যে মানুষের মধ্যে যে আরো চাই এই যে অশুভ প্রতিযোগিতা, সেটা তো থাকে না। হ্যাঁ, ডেফিনেটলি একটা মানে মানুষের তো একটা ফিজিক্যাল হেলথ, একটা মেন্টাল হেলথ, এই দুইটার সমন্বয় যখন হবে তখনই আপনি সুস্থ থাকতে পারবেন। কিন্তু আরেকটা হেলথের ডেফিনিশন সোশ্যাল হেলথ। সবাই নিয়ে ইফতার করছি, সবাইকে একসাথে তারাবি, আবার সন্ধ্যার পরে সবাই নামাজে যাচ্ছি, এই যে একটা পরিবার এবং সবাই মিলে একটা, এবং একটা ফিলিং আসে, ফিলিং ফর দা, মানে নিজের রিলেশনের জন্য, আর্থিক এবং সবার জন্য মনটা চেঞ্জ হয়ে যায়। মানুষের কিছু করা, মানুষের জন্য কিছু সেবা দেওয়া, এই যে চেঞ্জ, সেই চেঞ্জটাও কিন্তু যারা ফিল করে আমার মনে হয় তারা এটা এনজয় করে। এবং একটা মানুষের যে অভুক্ত থাকে, তার যে না খাওয়ার যে কষ্টটা, সেটা রোজাদার অনুভব করতে না। এটা একটা তো ওইটা হয়, কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হয় না। আমরা দেখছি আমরা অসুস্থ হই না, একটা নিয়তের নির্ভর করে, এবং তার একটা ফিলিং হয়, যে ফিলিংটা তারা এটা আল্লাহর ঐশ্বরিক দান। এটা একজন বাংলাদেশের খুবই নাম করা কিডনি রোগ বিশেষজ্ঞ, এই যে আমরা যে 14, 15, 16 ঘন্টা না খেয়ে থাকছি, পানি পর্যন্ত খাচ্ছি না, এতে কি পানির ঘাটতি হচ্ছে না? অ্যাকচুয়ালি আমরা তো পানি ঘাটতির জিনিসটা আমরা কতটুকু পানি খাই আমরা তো জানি। একটা সুস্থ লোকের জন্য পেশাবটা 1.5 লিটার হইতে হবে, সেই জন্য আমরা 1.5 থেকে 2 লিটার পানি খেতে হবে। সেই পানিটা আমরা রেশনিং করি। ইফতারি আর সেহরির ভিতরে আপনি যদি 1.5 লিটার পানি খান, এই দুইটার ভিতরে ভাগ করে দিবেন। হ্যাঁ, আপনি এখন কখন কতটুকু খাবেন সেটা ইউজুয়ালি আমরা ইফতারির সময় কিছু খাই, নামাজ পড়ার পরে আবার একটু, ইফতারি করার পরে খেলাম, তারপরে তারাবির পরে আগে একটু খেলেন, তারাবির পরে, হ্যাঁ, যদি আপনার মূল খাবার সেটা খাবারের পরে খান, তারপরে শেষ রাত্রে খান, শেষ রাত্রে পানিটা খান, এবং শেষ রাত্রে আমরা যেটা বলি যে চা কফিটা কম খান, কারণ পেশাবটা কম হবে। এবং এইভাবে আমরা যে অভ্যাসটা করি। এটা কি ডায়ুরেটিক এফেক্ট আছে চা কফি? ইয়েস, ডায়ুরেটিক এফেক্ট আছে। হ্যাঁ, এটা পেশাবটা হলে বেশি পেশাব, কফি যে এফেক্টটা সেটা হলো এটি ডায়েট হরমোনের উপর এফেক্ট করার পরে পেশাবটা বেশি হয়। এটা এমনিও আপনি যদি চা কফি খান, আপনি দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা আপনার একটা পেশাব বের হবে পারবে। এখন মূল প্রসঙ্গে আসি, যে আপনি কিডনি রোগ বিশেষজ্ঞ, তো কিডনি রোগীরাও তো চায় রোজা রাখতে, এখন এদের ব্যাপারটা কি? আচ্ছা, কিডনি রোগ বলতে তো আমরা একটা ওয়াইড টার্ম, ব্রড এক্সপ্যান্ড। এখন আপনি যদি পেশাবে কিডনি রোগ, পেশাব ইনফেকশন, এটা কিডনি রোগ। একটা সামান্য একটু জন্মগত রোগ আছে, সেটাও কিডনি রোগ। স্টোন হলো সেটাও কিডনি রোগ। তারপরে ধরেন পলিসিস্টিক কিডনি। কিন্তু
রেনাল ফেইলুর যেটা আমরা সিকিডি যেটা বলি, সেই রেনাল ফেইলুরের বা সিকিডির যে স্তর আছে সেটা আমরা বলি চতুর্থ স্তর পর্যন্ত রাখা যেতে পারে, অর্থাৎ তার কিডনি যখন 70% কাজ করতেছে সেই পর্যন্ত আমরা বলি আপনারা থাকতে পারবেন। এখন প্রশ্ন হলো যে যারা ট্রান্সপ্ল্যান্ট রোগী আছে, যারা ডায়ালিসিস করে, তারপরে ডায়ালিসিস তো 2 রকমের আছে, হেমোডায়ালিসিস, তারা রাখতে পারবে কিনা। আমরা বললাম যে 70% যদি কিডনি কাজ করে সেটা থাকতে পারবে, যখন 80-90% তাদের আমরা ওষুধের জন্য বা ঝুঁকির জন্য আমরা বাধা দিই, কিন্তু আদারওয়াইজ তারা করতে পারে। এটার জন্য যেটা মানে পর্যন্ত নষ্ট হয়ে গেছে 70% পুরো ভালো, এটা কিভাবে? এটা আমরা 2টা টেস্ট করি, একটা হলো লেভেল, ক্রিয়েটিন লেভেলটা দেখি, আর হলো কার্যক্ষমতা দেখি, এটাকে বলে ইজিএফআর, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, দেখে আমরা বলতে পারি তার কিডনি এখন এই মুহূর্তে তার কিডনি কত % কাজ করতেছে। আরেকটা যেটি ইজিএফআর এর একটা তথ্য জানাই যে বয়সের সাথে সাথে, ধরুন আমি আর আপনি এখন, আমাদের এখন 30 ml জিএফআর এমনি কমে যাবে, 30-এর পরে জিএফআরটা কমে যায়, বয়সের কার্যক্ষমতা কমে যায়। তো সেইটা মিলিয়ে প্লাস তার যদি রোগ থাকে সেইটা মিলিয়ে আমরা তখন একটা সিদ্ধান্ত নেই যে আপনি কতটুকু কিডনি কাজ করতেছে, সেইভাবে হলে তখন। এখন কথা হলো যে এই যে কিডনির রোগ যখন হলো বা থাকতে চায়, তার কিছু বিশেষ নির্দেশনা বা কিছু সতর্কতা থাকতে হবে। অর্থাৎ কিডনি রোগ থাকলে নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে, তার ডায়াবেটিস থাকবে, উচ্চ রক্তচাপ থাকবে, অথবা রাস্তা ব্লকের জন্য হচ্ছে, অথবা জন্মগত রোগ কোনো কিছু না একটা কিছু আছে। তো সেই রোগটার উপরে নির্ভর করতে হবে, তার ওষুধগুলি যেগুলি আছে সেগুলো সমন্বয় করতে হবে। ওষুধগুলি আমরা ইউজুয়ালি 2বারের বেশি তো ওষুধ দেই না, 3বার বেশি, 3বার ওষুধ আমরা ইউজুয়ালি কম লাগে, 2বারে। তাহলে ভাগ করতে হবে, সেহরিতে দিতে হবে, ইফতারি দিতে হবে, সেহরি দিতে হবে। এখন আসে ডায়াবেটিস রোগী। ডায়াবেটিস রোগী আমরা যেটা বলি, আমরা খোলামা আবার যদি বলতে চাই, আমরা ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস ওষুধ যদি খেয়ে নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা অর্ধেক করে দিতে চাই সময়টা। হ্যাঁ, না 2টা ভাগে, 2 ভাগে ওষুধগুলি অর্ধেক করে দিই, দিয়ে কিন্তু আপনি এই রোজা থাকেন, থাকার পরে যেটা হলো যে আপনি ইয়ে করেন, ব্লাড সুগারটা মাপেন। আরেকটা জিনিস জানেন, রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার মাপা যায়। এটা আপনি রোজা থাকা অবস্থা আপনি ইনহেলার ইউজ করতে পারবেন, ব্লাড সুগার করতে পারবেন, তারপরে কোনো পরীক্ষা করতে পারবেন, যে ক্যাথেটার ঢুকাইতে পারবেন, যে কোনো জিনিস যেটা আপনার বডিতে কোনো নিউট্রিশন যাচ্ছে, খাদ্যের পরিপূরক নয়, যেন আপনি স্যালাইন দিতে পারবেন না, কিন্তু হ্যাঁ আপনি ইনজেকশন, বুকের অ্যাজমার ইনজেকশন, হার্টের অ্যান্টিবায়োটিক, খাদ্যের পরিপূরক তো না, খাদ্যের পরিপূরক না, এরকম জিনিস আপনি ইনহেলার নিতে পারবেন। এখন সেই ক্ষেত্রে হলো যে ইনসুলিনও নেওয়া যাবে, হ্যাঁ ইনসুলিনও নেওয়া যাবে, কিন্তু এটা তো খাদ্যের পরিপূরক না, তো এবং পরীক্ষাও করতে পারবেন। তো সেই হিসাবে আমি মনে করি বিকালে, ধরেন আপনি খাওয়ার পরে মানে সকাল একটা করলেন 12টার সময়, বা বিকালে করে দেখেন যে আপনার ব্লাড সুগারটা কিভাবে করে দেখতে পারেন। আর 2-3 দিন পরে একটা অ্যাডজাস্ট হয়ে গেলে তখন ওরা বুঝতে পারে যে, আর যদি ব্লাড সুগার 16 উপরে উঠে যায় তাহলে আমার মনে হয় রোজাটা ভেঙে দিয়ে পরে করা উচিত, এটা দেখতে পারবে। তবে ইউজুয়ালি যারা নিয়ত করে তারা কিন্তু এটা সতর্ক থাকে কিভাবে ইয়ে করতে হবে। সেই ক্ষেত্রে ওষুধ বা ইনসুলিনের পরিমাণগুলি আমি বলবো প্রথমে অর্ধেক করে খাওয়া দাওয়া করেন, এবং খাবারের ভিতরে যে কিডনির রোগের জন্য যদি বলেন, খাবারের জন্য আমরা খাবার তো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, সল্ট এন্ড ওয়াটার, এই তো এই সবগুলি আপনি কিছু খেতে পারবেন, সবগুলি খাবেন, কিন্তু প্রোটিনটা রেস্ট্রিকশন করতে হবে। কোন স্টেজে প্রোটিন রেস্ট্রিকশন? এটা ওই যে এই সব স্টেজেই করতে হবে। তো আপনার ওই যে যারা সিকিডির রোগী হইলেই প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, এটা আমরা বলি, যেটা বলে 0.6 গ্রাম অথবা যাই হোক পার কেজি বডি ওয়েট 30 গ্রাম 40 গ্রাম দিব, সেই ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে। আর এই প্রোটিন কি কি আছে? মাছ, মাংস, ডাল, ডিম, দুধ। এখন আপনি যেটা দেখেন ইফতারির সময় মানুষ সবসময় একটু ভাজা পোড়ার উপরে ডাল দিয়ে তৈরি, হ্যাঁ ডালও খেতে পারবেন, সেটা যদি আপনি ডাল খেতে পরিমিত খেতে হবে। এই ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে পারেন, অ্যাভয়েড করে আপনি অল্টারনেটিভ যদি কিছু থাকে সেটা করতে পারেন, যেমন আপনি চিড়া খেতে পারেন, একটু দই খেতে পারেন। আরো কথা শুনবো প্রফেসর শামীম আহমদ, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম রমজানে স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্ব নিয়ে। আমরা কিডনি রোগীরা কিভাবে রোজা রাখতে পারবেন বা সবকিছু নিয়ে আমরা খোলামেলা কথা বলছি। আমাদের আজকের অতিথি
প্রফেসর ডক্টর শামীম আহমেদ। প্রফেসর শামীম আহমেদ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বিরতির আগে বলছিলেন যে ইফতারটা আছে এগুলো কেমন হবে, কারণ একজন কিডনি রোগী যে উনি যদি রোজা রাখেন ইফতার করবেন, সবই তো ডাল দিয়ে ভরা, তো ডালের সমস্যাটা কি? না, ডাল পরিমিত ডাল খেতে পারবে, আমরা অনেকেই ডাল রেস্ট্রিকশন করে দেয়, সেটা না আমরা বলি, কিন্তু বেশি ডাল খেলে হলো আপনার ইউরিয়া ক্রিয়েটিন জেনারেশনটা বেশি হবে, সেই জন্য আমরা ডালটা লিমিট করে দেই। এবং 2 নম্বর আমরা যেটা বলি, যারা এই এক্সিকিডি রোগী তাদের ভাজা পোড়াটা অ্যাভয়েড করা উচিত, তেল বেশি থাকে, তারপরে যদি মশলা যদি বেশি থাকে গুরুপাক হতে পারে, কারণ রোজাটা আপনার 1 মাস করতে হবে, 1 দিন 2 দিনে তো হবে না। সেটা আপনি যদি পরিপাকের যদি একটা ডিস্টার্ব হয় বা এটা একটা ইনডাইজেশন হয়, তাহলে তো আপনি এই 30টা রোজা তো সুস্থভাবে করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা বলি ডালের পরিমাণ যদি খান, পেঁয়াজু খান, খুবই খান, একটা কম করে এবং কম তেলে ভেজে খেতে পারবেন। অল্টারনেটিভ যেটা আছে, যেমন আপনি চিড়া খেতে পারেন, তারপর আপনি একটু দই খেতে পারেন, একটু শরবত খেতে পারেন, ডায়াবেটিস না থাকলে শরবত খেতে পারেন, একটা কলা খেতে পারেন, ফলও খেতে পারবেন। তবে ফলের ভিতরে আমরা যেটা বলি, যদি তার পটাশিয়াম লেভেলটা একটু দেখা উচিত, পটাশিয়াম যদি বেশি থাকে তাহলে ফলটা একটু কম রেস্ট্রিকশন করতে হবে। এন্ড ফলের ভিতরে কি আছে, পটাশিয়াম যেটা সেটা সমৃদ্ধ পটাশিয়াম, এগুলির ভিতরে আপনি খেজুরও খেতে পারবেন, খেজুর কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ, 1-2টা খেজুর আপনি খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। 100-200 কত মিলিগ্রাম থাকে, সেটা খেতে পারবেন। সেই সাথে এটা এনার্জি কিন্তু রেডিমেড। আর হলো যারা ডায়াবেটিক হাই গ্লাইসেমিক ইনডেক্স যাদের, যেমন আপনার ডাইরেক্ট সুগার, এই যে চিনির শরবত, এগুলি কিন্তু ডাইরেক্টলি ব্লাডে চলে যায়। এগুলি না খেয়ে যারা গ্লাইসেমিক যাদের কম, যেমন চিরা একটা বললাম, এগুলি হলো হঠাৎ করে ব্লাড সুগার বাড়বে না, ধীরে ধীরে বাড়বে, স্টমাকে থাকবে, যেমন এই জন্য ওই যে বলে লালাটা খাওয়া বা খাওয়া, তো এগুলি খেলে তারপরে ফ্যাটও কিছু খেতে হবে, তারপরে কি জানি আরেকটা হলো ভিটামিনস এন্ড ওয়াটার, কার্বোহাইড্রেট কিছু খেতে হবে। আচ্ছা, ভিটামিনস ওয়াটারের ভিতরে ওয়াটার তো আমরা বললাম 1.5 কেজি বা 2 কেজি যেটা খেতে হবে, 2টা সমন্বয় করে সেহরিতে খান, ইফতারির সময় সমন্বয় করে আপনি পানিটা খেতে হবে। না, ফলের রসের ভিতরে ওইগুলি পরে, ডাবের যে কোনো ফলের ভিতরে, তো কলার ভিতরে আছে, ডাবের পানি আছে, এগুলি আছে। ফল জাতীয় যে কোনো জিনিস হলেই ডায়াবেটিস তো এমনি, হ্যাঁ, ডায়াবেটিসের রোগীর জন্য আমরা আবার ডায়াবেটিস সুগার না বাড়ে সেই জন্য ফলের ভিতরে আমরা রেস্ট্রিকশন করি, যে আপেল খান, এটা বাড়বে না, তারপরে পেয়ারা খেতে পারেন, অল্প অল্প সবই খেতে পারেন, কলাও খেতে পারেন, কলাতে পটাশিয়াম আছে, কিন্তু কলা বেশি খেলে আবার ব্লাড সুগারটা বেড়ে যায়। ডাবের পানিও পটাশিয়াম সোডিয়াম আছে, কিন্তু অনেক সময় সুগারও বেড়ে যায়। পটাশিয়াম খেলেও পরিমিত খেতে হবে, এবং আপনার পটাশিয়ামটা কিন্তু আপনি চেক করে দেখতে হবে, ব্লাড প্রেশারও চেক করতে হবে, এইভাবে সমন্বয় করতে হবে। আর ওষুধ যেগুলি বললাম, ওষুধের সমন্বয় করে 2 বেলাতে ভাগ করে ওষুধগুলি খেতে হবে। আরেকটা জিনিস আপনি তো লক্ষ্য করেছেন যে ইফতারের টেবিলে বিভিন্ন রঙে মানে রাঙানো জিলাপি থাকে, এগুলো তো সাধারণত কাপড় রং করে, এই রং দিয়ে এই জিলাপি ভাজা হয়, এগুলো তো জিলাপি যদি যেটা হলো জিলাপি না, অনেক কিছুই আছে, যেমন আপনার পেঁয়াজু, বেগুন, এগুলি বেশ অনেক অনেক রঙের, যত রং তো কিডনির জন্য ক্ষতিকারক, যে কোনো রঙ, যে আপনি কালো জাম যেটা খাই আমরা, ওখানে কিন্তু ওর একটা ডাই আছে, এবং সেটা কিন্তু পেশাবের সাথে বের হয়, আপনি কালো জাম খেলে কিন্তু পেশাবের রং লাল হয়ে যেতে পারে, সে এগুলি অ্যাভয়েড করা উচিত। ওভার দা মানে ফুটপাতের যে খাবার জিনিস, এগুলি কিডনি রোগীর আমরা না করি, কারণ কিডনি রোগী অলওয়েজ দে আর ইমিউনোসাপ্রেসড, তাদের সাসেপ্টেবল ইনফেকশন, তো বাইরের খাবার খেয়ে বা ওই যে খুব চকচকা ধরেন যে ওল্ড টাউনের যে ওই মাংস খাবার না খেয়ে বাসার তৈরি খাবার খাবেন, এবং যেটা কম তেল যুক্ত এবং কম মশলাযুক্ত খেয়ে আপনি সুস্থ থাকতে চেষ্টা করেন। আপনি ফলও খান, নিজের ফ্রেশ ফুড, অনেক কিছু আছে, পেঁপে আছে, শসা আছে, পেঁপে আছে, শসা ভালো পানি, শসা তো একটা পানির সাপ্লাইও দিবে, আপনার বাউল মুভমেন্টও কিন্তু ভালো কাজ করে। কাজে এই জাতীয় জিনিসের উপরে নজর দেন, পানিটার পরিমাণও এটা নজর দিতে হবে, ওষুধটা ঠিক মতো হবে। হ্যাঁ, টমেটো খাওয়া যাবে, টমেটোর ভিতরে ওই পটাশিয়াম একই কথা, টমেটো খেতে পারবে, তো সবই তো কিছু খেতে পারবে, ওনাদের সবই খেতে পারবে। কোন স্টেজে মানে গেলে, মানে ডায়ালাইসিস লাগছে না বা কিডনি ট্রান্সপ্ল্যান্টও হয়নি, এরকম আমরা খারাপ অবস্থা আগেই বললাম, যখন কিডনি 2টা 80% উপরে ড্যামেজ থাকবে, তখন আমরা মানে রোজা থাকতে না করি, এবং সেটা ফিদা বলে নাকি, ওইটার পরিবর্তে কাফারা মতো ইয়ের জন্য এটা ফিদিয়া দিতে হয়, এটা দিয়ে দিতে হবে। আরেকটা হলো ট্রান্সপ্ল্যান্ট রোগী যদি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য কিডনি ফাংশন স্টেবল থাকে,
তারা থাকতে হবে, বাট নট কখন করবে সেটা ডাক্তার পরামর্শ দেবে, মানে ডাক্তার ইমিডিয়েটলি পরামর্শ করবে কিনা। ছাড়া- হ্যাঁ, তার তো 2 বেলা ওষুধ খেতে হবে, সেটা ওষুধও খেতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কখন সে থাকতে পারবে সেটা ডাক্তার, কারণ তখন যখন সে স্টেবল থাকবে, মানে Stable তার একদম। স্টেবল মানে তার কিডনি ফাংশন ভালো আছে, ব্লাড প্রেশার ভালো আছে, ইনফেকশন নাই, তারপরে যেগুলি কিন্তু এই যে ট্রান্সপ্লান্ট যাদের আপনারা করেন, এরা তো খুব মানে Immunocompromised। ইমিউনোকম্প্রোমাইজ। এদের তো ঈদের মাঠে যাওয়াটা এগুলি ঠিক হবে না, হ্যাঁ। মানে লোকালয় খুব অনেক লোক জীবাণু চলে না, গেছে। ঈদের এটা কি সময় ঠিক? ঈদের সময় যদি 2 রাকাত নামাজ পড়তে না, যা পারে, অনেক লোক তো জড়ো হচ্ছে তবে তার একদম টোটাল প্রিকশন যেটা আমরা কোভিড পিরিয়ডে করেছি কোভিডের সময়। ওই সময় লোকালয়তে, কারণ হলো আপনার অলরেডি সিকেডি পেশেন্ট ইটসেলফ ইজ ইমিউনোসাপ্রেসড, মানে আপনার বডি কমে যায়, আর তারপরে আমরা কিন্তু তার কিডনিটা রিজেকশন না হয়, আমরা যেটা বাইরের জিনিস লাগাইছি সেটার জন্য ইমিউনোসাপ্রেস দিয়ে তার আরো ইমিউনোসাপ্রেস করে রাখি, কাজে ইজ ভালনারেবল টু ইনফেকশন। নট এটা কি ইনফেকশন, ব্যাকটেরিয়াল হইতে পারে, ভাইরাল হইতে পারে, বা কি জানি বলে ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, এবং নিউমোনিয়া হইতে পারে যেমনি। সো ইট শুড বি ভেরি কেয়ারফুল, এবং আমরা যতটুকু পারে লোকালাইজড, এবং ট্রান্সপ্লান্ট রোগীতে স্পেশাল গ্রুপ অফ পিপল, স্পেশাল তাদের স্পেশাল ভাবে ট্রিট করতে হবে, এটা সবসময় ডক্টর মনিটরে থাকতে হবে। নিজে ডক্টর না একবার আমার কাছে একবার আসলে 2 বার আসলে আমাদের নিজেদের সচেতন নিজের থাকতে হবে, এবং পরিবারের যারা সদস্য আছে তারাও এটাকে গুরুত্ব দিতে হবে যে উনি জানি ভালো থাকে, সুস্থ থাকে, এবং ওনারও সেটা মানে মেনে চলতে হবে যে আমি সুস্থ থাকি। আরেকটা ব্যাপার আছে না যে অনেকে খুব রোজার মাসে খুব বেশি ইফতার খাচ্ছে, সেহরি খাচ্ছে, ওজন বাড়িয়ে ফেলেছে, এমনিও দেখা যাচ্ছে একটু অবেস মানুষ, এদেরও তো কিডনির সমস্যা থাকে না। এখন হয় কি, বেসিক্যালি আমাদের একটা সাইকোলজিক্যালি আমি সারাদিন 14 ঘন্টার মধ্যে আমার এখন অনেক এনার্জি দরকার, অনেক খাওয়া দাওয়া, আসলে তা না, আপনি পরিমিত খেতে হবে, এবং আপনি যদি বেশি রোজার সময় যদি আপনি চান আপনি ওয়েট কমাইতে পারেন, ইউজুয়ালি মানুষ কিন্তু অনেক সময় রোজার সময় ওজন বেড়ে যায়, কারণ তারা ওই যে একটা সাইকেল, আমি সারাদিন খাচ্ছি না, একটু স্পেশাল ভালো খাবো, একটু মিষ্টি বেশি খাবো, একটু মাংস বেশি খাবো, ডিম সব খেতে খেতে আলটিমেটলি দেখা যায় নর্মাল অবস্থায় যে তার চেয়ে ওজন বেশি যায়, যতটুকু ক্যালোরি সে লস করলো তার চেয়ে বেশি ইনটেক হচ্ছে। এবং এটা হলো পার্সোনাল ডিটারমিনেশন। আপনি যদি ওবেস পার্সনের একটা মেইন জিনিস হলো, যদি সে না চায় জীবনেও কোনদিন তার ওজন কমবে না, এটা একদম ডিটারমিন ফ্যাক্টর আছে আর কি, কিন্তু ওনার চাইতে হবে যে আমি ওজন কমাইতে হবে। হ্যাঁ, সেই জন্য তার খাদ্য, হ্যাঁ সে যদি বুঝতে চায় খাদ্য অভ্যাস, একদম ডায়েটিশিয়ানের সাথে আলাপ করতে পারে করে, তবে ওনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আমার ওজন কমাইতে হবে। তাছাড়া কিন্তু ওবেসিটি চিকিৎসায় এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া হলো দ্য পারসন হিমসেলফ হ্যাজ টু বি কনভিন্সড। আমার মনে আছে 3-4 বছর আগে আপনাদের ওয়ার্ল্ড কিডনি ডে একটা প্রতিবেদন অবেসিটির উপর। অবেসিটি ইটসেলফ তো এটা ইজ এ ডিজিজ প্রসেস, কিডনির সমস্যা করে। ওবেসিটি নো মাল্টিপল ওবেসিটি ইজ এ, ওবেসিটি থাকলে কি হয়, একটা হলো ওবেস থাকলে তার ব্লাডে সুগার বেড়ে যাবে, তার চর্বি বেড়ে যাবে, তার শ্বাসকষ্ট হবে, গিরায় ব্যথা হবে, হার্নিয়া হবে, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে, তারপরে ভেরিকোজ ভেইন হবে, এবং পিকুইকি সিনড্রোম, রাত্রে যদি ওবেস থাকে শুইতে পারে না, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, সেগুলো। সো ওবেসিটি ইজ এ ডিজিজ, এবং ওবেসিটি, এবং এখন বাংলাদেশে ওবেসিটি এবং ডায়াবেটিস ইজ এ এপিডেমিক ফর্ম। এখন কেন এটা হচ্ছে? 2টা কারণ। একটা হলো ছোটবেলায় বাচ্চারা এখন ওবেস, 2টা কারণ। একটা হলো কোনো মাঠ নাই খেলার, 2 নম্বর হলো কম্পিউটার, 3 নম্বর হলো ফাস্ট ফুড এবং এই যে কোল্ড ড্রিঙ্কস। এই 3টা মিলে তাদের হাঁটার চলাফেরা, তারা কম্পিউটারে আছে, স্কুলে যাচ্ছে আসতেছে। কথা বলেছেন, আমি আপনাদের এক বয়সী, আমরা যখন স্কুলে পড়েছি আমরা তো খেলাধুলা ঘন্টা ছিল খেলাধুলার জন্য, মাঠ ছিল, মাঠ ছিল, আমরা খেলেছি, আমরা ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, ভলিবল খেলেছি, ব্রয়লার মুরগির মতো। সেটি। তো আমরা অনেক মূল্যবান কথা আপনার কাছ থেকে শুনতে পেলাম। আশা করি আমাদের যে যারা দর্শক আছে তারা সতর্ক হবে, সচেতন হবে, যারা মোটা আছে তারাও তাদের ওজন কমানোর জন্য সক্রিয় মানে অ্যাক্টিভ হবে, তারা কিভাবে ওজন কমানো যায়। অনুষ্ঠানে আসার জন্য প্রফেসর শামীম আহমদ, আপনাকে ধন্যবাদ, এবং যারা এই রমজান সিয়াম সাধন করতেছেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা এই কামনা করছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। প্রফেসর শামীম আহমদ অনেক মূল্যবান কথা বলেছেন। যাদের ওভারওয়েট আছে, যারা খুবই স্থূলকায়, তারা দয়া করে তাদের ওজন কমান। আর ওজন কমানোর জন্য প্রফেসর শামীম যেটা বললেন যে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। আর ইফতার, সেহরি এটা ঠিক
এমন ভাবে গ্রহণ করবেন যাতে আপনি ক্যালোরি না বাড়ে, যতটুকু ক্যালোরি আপনি লস করেছেন ঠিক সেইটুকু ক্যালোরি আপনি ইফতার সেহরিতে দিবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।